হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্রিস্টাবেল 2 এর যে নেক্সট পার্ট সেটা নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ 408 নম্বর লাইন থেকে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তাহলে চলো সরাসরি কবিতাতে যাওয়া যাক। অ্যালাস, দে হ্যাড বিন ফ্রেন্ডস ইন ইউথ। তাহলে আমরা লাস্টে পড়েছিলাম যে রোল্যান্ডি ভক্সের কথা বলা হচ্ছে ট্রেডামেইন, অর্থাৎ জেরাল্ডাইনের বাবা হচ্ছেন গিয়ে লর্ড রোল্যান্ডি ভক্স। তো তিনি তার যখন নাম নিচ্ছেন, অর্থাৎ স্যার লিওলাইন যখন তার নাম নিচ্ছেন, তখন তিনি হঠাৎ করে যেন বারবার করে বিড়বিড় করে তার নামটা নিচ্ছেন কেন? তবে নিশ্চয়ই তিনি তাকে আগে চিনতেন। তো এখানে আমরা সেটাই জানতে পারছি যে হাই, তারা ছোটোবেলায় বন্ধু ছিল, মানে তাদের যখন তারা ইয়াং ছিল, মানে তাদের যখন যৌবন অবস্থা ছিল, তখন তারা কিন্তু খুব ভালো বন্ধু ছিল একে অপরের। বাট হুইসপারিং টাংস ক্যান পয়জন ট্রুথ। হুইসপারিং টাংস অর্থাৎ ফিসফিস করে যারা কথা বলে, মানে ব্যাক বাইটার্স, যারা পেছনে কথা বলে, মানে যাদের কাজ হচ্ছে পিএনপিসি, নিন্দা চর্চা করা, ক্যান পয়জন ট্রুথ, তারা সত্যকেও পয়জন করে দিতে পারে। পয়জন অর্থাৎ বিষ মিশিয়ে দিতে পারে, ঠিক আছে? মানে সত্যের মধ্যে বিষ মিশিয়ে দিতে পারে এবং সেটা লোকের সামনে প্রেজেন্ট করবে এমনভাবে যে স্বাভাবিকভাবেই সবার মধ্যে ফাটল ধরে যাবে সম্পর্কে। অ্যান্ড কনস্ট্যান্সি লিভস ইন রিয়ালমস অ্যাবাভ। এবং কনস্ট্যান্সি অর্থাৎ যেটা হচ্ছে পার্মানেন্সি, যে ব্যাপারটা, মানে যে কোনো সম্পর্ক বা যে কোনো কিছুতে যে একটা পার্মানেন্ট ব্যাপার, সেই জিনিসটা কোথায় থাকে? সেই জিনিসটা কিন্তু এই দুনিয়াতে নেই। মানে এই দুনিয়াতে কোনো কিছুই পার্মানেন্ট নয়, সেটা বুঝিয়ে দেওয়া হলো। এবং সেই জিনিসটা যে সম্পূর্ণ ওপরের, রিয়ামস অ্যাভাব অর্থাৎ হেভেন, অর্থাৎ স্বর্গের ব্যাপার, এইগুলো পৃথিবীতে সম্ভবপর নয়। অ্যান্ড লাইফ ইজ থর্নি, এবং এখানে জীবনটাকে বলা হচ্ছে থর্নি, কণ্টকাকীর্ণ, মানে কাঁটাময়, পুরো কাঁটাতে একদম ঢেকে রয়েছে আমাদের জীবনটা। অ্যান্ড ইউথ ইজ ভেইন, এবং আমাদের এখানে জীবনটা, মানে যৌবনটা যেটা, সেই যৌবনটা পুরোপুরি ভেইন, ফালতু, ব্যর্থ। অ্যান্ড টু বি রথ উইথ ওয়ান উই লাভ ডাথ ওয়ার্ক লাইক ম্যাডনেস ইন ব্রেইন। এবং যখন আমরা কাউকে যখন ভালোবাসবো বা কাউকে যখন আমাদের মনে ধরে, আমরা যখন কাউকে পছন্দ করি, তার সাথে যদি আমাদের রাগারাগি হয়ে যায়, তাহলে কি হয়? আমাদের ব্রেনের মধ্যে, আমাদের মনের মধ্যে যেন একটা ম্যাডনেস চলতে থাকে, একটা পাগলামির মতন হয়ে যায় সেটা, ঠিক আছে? মানে এখানটায় বলতে চাওয়া হলো যে আমাদের স্যার লিওলাইন যিনি রয়েছেন, তিনি এই রোল্যান্ডি ভসের সাথে বিচ্ছেদের পর যে তিনি খুব একটা ভালো নেই, সেটাই এখানে কিন্তু তিনি বোঝাতে চাইলেন। মানে তার মধ্যেও কিন্তু একটা ম্যাডনেসের মতন কাজ করছে তার সাথে এই সম্পর্ক থেকে বিচ্যুত হওয়ার ফলে। মানে তিনিও তারও তার ভাল লাগছে না। ওই জন্য স্যার রোল্যান্ডি ভক্সের নাম যখন তিনি শুনছেন, শুনে তিনি যেন অড হয়ে যাচ্ছেন, মানে তিনি যেন পুরোপুরি ওভারওয়েলমড হয়ে যাচ্ছেন, ঠিক আছে, অভিভূত হয়ে পড়ছেন। তারপরটা দেখি। অ্যান্ড দাস ইট চান্সড অ্যাজ আই ডিভাইন উইথ রোল্যান্ড অ্যান্ড স্যার লিওলাইন। এবং নিশ্চয়ই এইরকমই কোনো কিছু হয়ে হবে। অ্যাজ আই ডিভাইন, অ্যাজ আই থিঙ্ক, আমার মনে হয় এই স্যার রোল্যান্ড এবং স্যার লিওলাইনের সাথে, মানে নিশ্চয়ই কোনো কেউ এসে মাঝখানে তাদের মধ্যে, মানে পাতি বাংলায় বলতে গেলে ফোড়ন কেটেছে, ঠিক আছে, নাক গলিয়েছে, বা মাঝখানটায় কিছু বারোটা বাজিয়েছে তাদের সম্পর্কের। ইচ স্পেক ওয়ার্ডস অফ হাই ডিসডেইন, এবং দুজনেই কী করেছিল, তারা খারাপ খারাপ কথা বলেছিল, হাই ডিসডেইন অ্যান্ড ইনসাল্ট টু হিজ হার্টস বেস্ট ব্রাদার, এবং মনের সবচেয়ে কাছের যে ভাই, অর্থাৎ সবচেয়ে প্রিয় বন্ধু, তাকে কী করেছিল, জানাই তাই বলে অপমানও করেছিল। দে পার্টেড, তারপরে কী হয়েছিল? তারপরে তারা পার্ট হয়ে গিয়েছিল, আলাদা হয়ে গিয়েছিল। নেভার টু মিট এগেইন, কোনো দিনও যাতে আর দেখা না হয় সেই জন্য। বাট নেভার আইদার ফাউন্ড অ্যানাদার, কিন্তু এর পরবর্তীতে তারা কিন্তু আর কী হয়েছিল যে না, তারা কিন্তু আর অন্য কোনো বন্ধুর দেখা পায়নি। মানে এই যে তারা একে অপরের এত ভালো বন্ধু ছিল যে তার পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তারা যে আরও কোনো ভালো বন্ধু খুঁজে পাবে, তা কিন্তু হয়নি। মানে আমাদের মনে ওই যেমন ভালোবাসার ক্ষেত্রে বলা হয় না পেহলা প্যার, অনেকটা ওই রকম টাইপের, যে এই যে ভালো বন্ধু, এই ভালো বন্ধুর জায়গা যে আরও অন্য কোনো ভালো বন্ধু দিয়ে পোষাবে সেই না, সেটা নয়। মানে এটাকে যেন নির্দিষ্ট একটা স্থান দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই স্থানটা যতই সে আমার থেকে দূরে সরে যাক না কেন, সেই স্থানটা যেন তারই থাকবে। টু ফ্রি দ্য হলো হার্ট ফ্রম পেইনিং,
তো এবার কি হচ্ছে, টু ফ্রি দ্য হলো হার্ট ফ্রম পেইনিং, মানে আমার যে এই ফাঁকা হৃদয়টা রয়েছে সেটাকে মানে ব্যথা থেকে মুক্ত করবার জন্য আমার যে আরও কোনো ভালো বন্ধুর দরকার হতে পারে সেইটা তারা কখনো খোঁজার চেষ্টাই করেননি। ঠিক আছে, মানে তারা একসাথে তারা একে অপরকে এতটাই ভালোবাসতেন যে সেই জায়গাটা তাদের পক্ষে অন্য কাউকে দিয়ে দেওয়া সম্ভবপর ছিল না। দিস স্টুড aloof, দ্য স্কার্স রিমেইনিং, তারা একে অপরের থেকে দূরে তো অবশ্যই ছিল। দ্য স্কার্স রিমেইনিং, তাদের মধ্যে যে এই স্কারটা, এই যে আঘাতটা, এই আঘাতটা কিন্তু ছিলই। লাইক ক্লিফস হুইচ হ্যাড বিন রেন্ড অ্যাসান্ডার, আ ড্রেয়ারি সি নাও ফ্লোজ বিটুইন। তো সেই জিনিসটা যেন কেমনভাবে এখানে খুব সুন্দর একটা সিমিলির মাধ্যমে বোঝানো হচ্ছে যে একটা হচ্ছে ধরো পাহাড়ি এলাকার মাঝখান দিয়ে যদি নদী চলে যায় তাহলে কি সেই নদীটা আস্তে আস্তে ক্ষয়ে দেবে সেই যে পাহাড়ি এলাকাটাকে এবং দুটো ভাগে ভাগ করে দেবে। তো সেটাই বলছে যে যেন মনে হচ্ছে আমরা দুটো টিলার মতন অবস্থান করছি এবং মাঝখান দিয়ে একটা নদী চলে যাচ্ছে। আমরা যেন ক্লিফের মতন যেন ভেঙে গিয়েছি, দুদিকে দুজন টুকরো হয়ে গিয়েছি এবং মাঝখানে একটা ড্রেয়ারি সি, একটা খুব কষ্টকর একটা সমুদ্র যেন বইছে, মানে একটা এখানে সমুদ্রের একটা বিশালতার অর্থে সমুদ্রটাকে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, মানে অবভিয়াসলি সমুদ্র নয় সেটা সমুদ্রের ব্যাপ্তিটা কতখানি, তো মনের মাঝখানে যখন ব্যাপ্তিটা চলে আসে সেই ব্যাপ্তিটা সমুদ্রের মতনই হয়ে যায়, সেটা বোঝানোর জন্যই কিন্তু এই কথাটা তিনি বলছেন। But neither heat nor frost nor thunder shall wholly do away, I ween, the marks of that which one hath been. অর্থাৎ এখানটায় কি বলতে চাইছেন, এই যে আমাদের এক সময় তো আমাদের ভালো সম্পর্ক ছিল, তো সেটা এই যে আমাদের মাঝখানে বর্তমানে একটা বিশাল একটা ব্যাপ্তি রয়েছে সম্পর্কের মাঝখানে, একটা মানে সেটা একটা নদী দিয়ে হোক বা সেটা অন্য কোনো প্রাকৃতিক শক্তির প্রভাবেই হোক বা যে কোনো কারণবশতই হোক, আমাদের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটাকে কিন্তু মানে এটা যতটাই ব্যাপ্ত হোক না কেন, সেইটা কিন্তু এই যে এই সমস্ত শক্তিগুলো কিন্তু আমাদের মধ্যে যে একসময় ভালো মানে ভালোবাসাটা ছিল বা ভালো একটা টান ছিল একে অপরের প্রতি, সেইটাকে কিন্তু কখনো সেটা কাটিয়ে দিতে পারবে না। মানে আমাদের মনের মধ্যে যে একটা ভালোবাসা ছিল একে অপরের প্রতি, সেই জিনিসটাকে কিন্তু আমরা কখনোই ভুলতে পারবো না, সেটা কিন্তু কখনো না কখনো কোনো না কোনোভাবে আবার প্রকাশিত হবেই। মানে ওই বলা হয় না, একটা নতুন স্লেটের মধ্যে একবার দাগ পড়ে গেলে সেটা আর কোনো দিনও যেমন মেটায় না, সেটার কিছু না কিছু থেকেই যায়, ঠিক তেমনই আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা এতটাও ঠুনকো নয় যে সেটা এত চট করে ভেঙে যাবে, আবার কোনো না কোনোভাবে সেটা আমাদের কিন্তু মাথাতে আসবেই। তাহলে তারপর স্ট্যান্জায় যায়, Leoline a moment's space stood gazing on the damsel's face, and the youthful lord of Tryermine came back upon his হার্ট অ্যাগেইন। এবার স্যার লিওলাইন কী করছেন, স্যার লিওলাইন কিন্তু জেরাল্ডাইনের মুখের দিকে তাকিয়ে থাকছেন খানিকক্ষণ, এবং মুখের দিকে যখন তাকিয়ে থাকছেন তখন তার মুখের মধ্যে মনে হচ্ছে, আরে এর মধ্যেও তো আমি মনে হচ্ছে রোল্যান্ড ডিফাউসের যে ইউথের মানে তার যৌবনের যে মুখখানা, সেই মুখখানা যেন ফুটে উঠছে, মানে মেয়ের মুখের মধ্যে দিয়ে তিনি কিন্তু তার বন্ধুর সেই ছোটোবেলার মুখখানা দেখবার চেষ্টা করছেন এবং সেটা যেন তার মনের মধ্যে আসছে। তারপরে তিনি কি করছেন, ও দেন দ্য ব্যারন ফরগট হিজ এজ, তারপরে এই আমাদের ব্যারন অর্থাৎ স্যার লিওলাইন যেন তার বয়সটা ভুলে যাচ্ছেন, তিনি যে বয়স্ক হয়েছেন তিনি তার বয়সটা ভুলে যাচ্ছেন, মানে রেগে মেগে উঠছেন এবং বলছেন হিজ নোবেল হার্ট সোয়েলড হাই উইথ রেজ, তার এই যে হৃদয়টা মানে তার এই নোবেল হৃদয়টা, মহান হৃদয়টা, সেটা ফুলে উঠছে উইথ রেজ, মানে রেগে ফুলে উঠছে, মানে রেগে মেগে উঠছেন তিনি পুরোপুরি। He swore by the wounds in Jesus' side, he would proclaim it far and wide. এবার তিনি প্রতিজ্ঞা করছেন, কি প্রতিজ্ঞা করছেন না, যিশুর যে শরীরে যে আঘাত রয়েছে তার উপরে, মানে আমরা যেমন বলি না মাকালির দিব্যি বলছি বা যাই হোক একটা মায়ের দিব্যি খেয়ে বলছি বা এরকম, তো তখন সে বলছে যে আমি যিশুর যে শরীরে ক্ষত রয়েছে সেই ক্ষতর আমি উপরে প্রতিজ্ঞা করে বলছি, হি উড প্রোক্লেম ইট ফার অ্যান্ড ওয়াইড, এবং সে সেটা কী করছে না সারা দেশে ছড়িয়ে দিচ্ছে, উইথ ট্রাম্প অ্যান্ড সোলেম হেরাল্ড্রি,
মানে বাজনা বাজিয়ে শিঙা বাজিয়ে যেমন করে হোক সারা দেশে ছড়িয়ে দিচ্ছে কিসের, যে না বদলা নেবার। মানে তখনকার দিনে কিন্তু এটা রিচুয়ালই ছিল যে যারা মানে এরকম বিশাল পাওয়ারফুল হতো তারা কিন্তু যেমন ওই তোমরা শুনে হবে হয়তো আগেকার দিনে ডাকাতরা কী করতো, বড় বড় ডাকাতরা বাড়িতে চিঠি দিয়ে ডাকাতি করতে আসতো, মানে তাদের কত বড় বুকের পাটা ভাবো। ঠিক তেমনই এদেরও মানে এরা নিজেদের হচ্ছে গিয়ে পাওয়ারটা বোঝানোর জন্য এরা কিন্তু জানিয়ে দিত যে আমি তোমাকে আক্রমণ করতে চলেছি আমার শত্রুদেরকে, এইটাই এই ব্যাপারটা। তো এখানটাই বলছে যে দ্যাট দে হু দাজ হ্যাড রংড দ্য ডেম, যে তারা যারা এইভাবে মানে এত খারাপ কাজ করেছে এই ডেম মানে হচ্ছে গিয়ে ড্যামশেল ব্রাইট মানে জেরাল্ডাইনের সাথে, ওয়ার বেস অ্যাজ স্পটেড ইনফেমি, মানে তাদেরকে তিনি একদম নোংরা মানে কদর্য ভাষায় কথা বলছেন যে তারা হচ্ছে একদম ছোট লোক, অভদ্র, স্পটেড ইনফেমি বলছে। অ্যান্ড ইফ দে ডেয়ার ডিনাই দ্য সেম মাই হেরাল্ড শাল অ্যাপয়েন্ট এ উইক, এবং তারা যদি সেটা ডিনাই করে আমার হেরাল্ড অর্থাৎ আমি যাদেরকে পাঠাচ্ছি আমার দূতদেরকে, তা সে কী করবে, সে একটা সপ্তাহ তাদেরকে সময় দেবে। অ্যান্ড লেট দ্য রিক্রিয়েন্ট ট্রেটার্স সিক মাই টার্নি কোর্ট দ্যাট দেয়ার অ্যান্ড দেন আই মে ডিসলজ দেয়ার রেপটাইল সোলস। আমি কি করব, তাদেরকে এক সপ্তাহ তাদের সময় দেব, তাদেরকে আমার এই যে মানে টার্নি কোর্ট অর্থাৎ আমার এই যে কোর্টে যে টুর্নামেন্ট হয়, মানে যেখানটায় মানে বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান বা খেলাধুলা এরকম কোনো কিছু যেখানটায় হয় সেখানে তাদেরকে নিয়ে আসবো এবং ডিসলজ করব, মানে আমি বিচ্ছিন্ন করে দেবো দেয়ার রেপটাইল সোলস, তাদের বডি থেকে তাদের আত্মাকে। এবার এখানটায় দেখো রেপটাইল সোলস একটা বিবলিক্যাল অ্যালিউশন কিন্তু, ঠিক আছে। মানে কেন, কারণ আমাদের মনে আছে শয়তান কিন্তু সাপের ছদ্মবেশে এসেছিল, সরীসৃপের ছদ্মবেশেই কিন্তু অ্যাডাম আর ইভের কাছে এসেছিল ইভকে ভুলিয়ে সেই আপেলটা খাওয়ানোর জন্য, ঠিক আছে। তো এখানটায় কিন্তু এটা কিন্তু একটা পুরোপুরি বিবলিক্যাল অ্যালিউশন যে সেই মানে শয়তান লোকগুলোকে রেপটাইলের সাথে তুলনা করা হলো, ঠিক আছে। তাহলে তারপরে লাইনগুলোতে যাই। ফ্রম দ্য বডিজ অ্যান্ড ফ্রম ফার্মস অফ মেন হি স্পেক হিজ আইজ ইন লাইটিং রোলস। তো এবার ওই যে মানে তাদের শরীর থেকে মানে ধর থেকে প্রাণ আলাদা করে দেবেন, এটা তিনি বলতে চাইলেন। তারপরে বলছেন হিজ আইজ ইন লাইটিং রোলস, একদম গোল গোল হয়ে উঠল, মানে বিদ্যুতের চমক যেন খেলে গেল চোখে। ফর দ্য লেডি ওয়াজ রুথলেসলি সিজড অ্যান্ড হি কেন্ড, এবং কারণ কি না এই যে মহিলাটি ওয়াজ রুথলেসলি সিজড মানে কোনো নির্দয়ভাবে তাকে সিজ করা হয়েছে, অ্যান্ড হি কেন্ড এবং তিনি দেখেছিলেন ইন দ্য বিউটিফুল লেডি দ্য চাইল্ড অফ হিজ ফ্রেন্ড, এবং আরও বেশি রাগটা কেন হচ্ছে, কারণ এই মেয়েটি হচ্ছে গিয়ে তার বন্ধুর মেয়ে, ঠিক আছে। তারপরে অ্যান্ড নাও দ্য টিয়ার্স ওয়ার অন হিজ ফেস অ্যান্ড ফন্ডলি ইন হিজ আর্মস হি টুক ফেয়ার জেরাল্ডাইন। এবার কি করছেন, এবার তিনি তো একদম মানে অশ্রু গদগদ হয়ে পড়েছেন, মানে পুরো তার চোখ মুখ দিয়ে জল ঝরছে, কাঁদছেন তিনি, এবং তিনি বাহু ধরে জেরাল্ডাইনকে নিচ্ছেন, মানে অর্থাৎ জেরাল্ডাইনকে তিনি মানে জড়িয়ে ধরছেন। হু মেট দ্য এমব্রেস প্রলঙ্গিং ইট উইথ জয়াস লুক, এবং সেও কিন্তু তখন জেরাল্ডাইনও কিন্তু তাকে জড়িয়ে ধরছে একটা আনন্দের দৃষ্টি দিয়ে। হুইচ when she viewed a vision fell upon the soul of ক্রিস্টাবেল, এবং এই ব্যাপারটা যখন ক্রিস্টাবেল দেখছে সেটার ফলে যেন ক্রিস্টাবেলের মানে মনের মধ্যে একটা আলাদা একটা কিন্তু একটা ভিশন আবার তার মনের মধ্যে তৈরি হচ্ছে, সে যেন হঠাৎ করে একটা কোনো দৃশ্য দেখতে পাচ্ছে। কিসের ভিশন? দ্য ভিশন অফ ফিয়ার, দ্য টাচ অ্যান্ড পেইন, সেই যে ভয়ের ভিশনটা, সেই যে ভয়ের ছবিটা যেটা সে রাত্রেবেলা মানে অনুভব করেছিল, দ্য টাচ অ্যান্ড পেইন, সেই যে ছোঁয়াটা, সেই যে ব্যথাটা, সেটা সে আবার অনুভব করছে। সি শ্রাঙ্ক অ্যান্ড শাডার্ড, সে মানে মানে কুঁকড়ে যাচ্ছে এবং কেঁপে উঠছে যেন। অ্যান্ড স অ্যাগেইন, সে দেখতে পাচ্ছে কি, ও ইজ মি, ওয়াজ ইট ফর দি দাও জেন্টল মেড সাচ সাইটস টু সি। আচ্ছা, ব্যাপারটা কি, এই তোমার জন্যই কি তাহলে আমাকে সেই যে কষ্টটা পেতে হয়েছিল, সেই মানে অনুভবটা আমার হয়েছিল, এইটাকে তোমার জন্যই, এই যে জেন্টল মেড সাচ সাইট টু সি, এইরকম দৃশ্য আমাকে দেখতে হয়েছিল, সেটা কি তোমার জন্য তাহলে? মানে কারণ সে তো জানে না, সে তো পুরোপুরি ভুলে গেছে, সে বুঝতে পারছে না কোনো কিছু, কারণ ম্যাজিকটা এতখানি গভীর ছিল। তারপরে দেখছি again she saw that bosom old, again she felt that bosom cold, মানে এখানটায় তিনি কী করছেন, মিলিয়ে বলছেন যে তিনি সেই যে বোজমটা, সেই যে
অন্তরটা সেটা যেন তিনি সেইটা তো তার কাছে পুরনো, কারণ সেই অভিজ্ঞতাটা তার অলরেডি হয়ে গিয়েছে, এবং সেই যে শীতলতা, মানে সেখানে একটা শীতলতা ছিল তার বুকের মধ্যে। সে যখন জড়িয়ে ধরেছিল জেরাল্ডাইন, তখন যাকে মানে জেরাল্ডাইন যখন ক্রিস্টাবেলকে জড়িয়ে ধরছিল, তখন তার মধ্যে কিন্তু উষ্ণতা ছিল না, ছিল একটা শীতলতা। তো সেগুলো কিন্তু সম্পূর্ণ আগেও অভিজ্ঞতা তার রয়েছে, সেই জন্য বলছে সেটা একটা ওল্ড, সেটা বোজমটা কিন্তু ওল্ড। ঠিক আছে? And drew in her breath with a hissing sound, whereas the knight turned wildly round, and nothing saw but his own sweet maid, with eyes upraised as one that prayed. অর্থাৎ এবার এই জায়গাটায় কি হচ্ছে, এবার এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টাবেল কেমন তার শ্বাসটা যে ছাড়ছে সেটা যেন একটা হিসিং সাউন্ড, একটা সরীসৃপের মতন, মানে হিস করছে, যেন ফসফস করছে এইরকম। এবং নাইট কী করছেন সেই সময় ওয়াইল্ডলি রাউন্ড, হচ্ছে গিয়ে তিনি হঠাৎ করে এবার তার বাবা অর্থাৎ স্যার লিওলাইন হঠাৎ করে তাকে দেখছেন, অ্যান্ড নাথিং স, এবং কিছু তিনি বুঝতে পারছেন না, কিন্তু তিনি তার মেয়েকেই দেখছেন, ভাবছেন এবার সরীসৃপের মতন যখন সাউন্ড, নিশ্চয়ই কোনো মানুষ করবে না, নিশ্চয়ই সাপ টাপ, তো চারপাশে এদিক ওদিক দেখছেন না, কোনো কিছুই নেই, এটা তো তার কেবলমাত্র মেয়েই রয়েছে। উইথ আইজ আপরেজড, চোখগুলো তার উপরের দিকে, অ্যাজ ওয়ান দ্যাট প্রেইড, যেন মনে হচ্ছে সে যেন প্রে করছে, প্রার্থনা করছে, এমনভাবে তাকে দেখে মনে হচ্ছে, মানে ক্রিস্টাবেলকে দেখে তার বাবার এরকম মনে হচ্ছে যে তার মেয়ে যেন প্রার্থনা করছে উপরের দিকে তাকিয়ে। দ্য টাচ, দ্য সাইট হ্যাড পাসড অ্যাওয়ে, অ্যান্ড ইন ইটস স্টিড দ্যাট ভিশন ব্লেসড। এই যে ছোঁয়াটা, এই যে দৃশ্যটা, এই মানে জেরাল্ডাইনকে যে ছুঁয়েছিল তার বাবা, বা এই যে বা জেরাল্ডাইন তাকে ছুঁয়েছিল, বা এই যে সমস্ত দৃশ্য, এই সমস্ত দৃশ্যগুলো যেন পাস অ্যাওয়ে, সেগুলো যেন পাশ কাটিয়ে চলে যাচ্ছে। অ্যান্ড ইন ইট স্টেড, এবং এর জায়গায় কি হচ্ছে না, একটা ভিশন ব্লেসড, একটা আশীর্বাদযুক্ত, একটা পবিত্র একটা ভিশন যেন তার মনের মধ্যে আসছে, মানে আবার একটা যেন ভালো জিনিস দেখতে পাচ্ছে, কি না তার মায়ের ইয়েটা দেখতে পাচ্ছে সে। হুইচ কমফোর্টেড হার আফটার রেস্ট, হোয়াইল ইন দ্য লেডিজ আর্মস শি লে, হ্যাড নট আ র্যাপচার ইন হার ব্রেস্ট, অ্যান্ড অন হার লিপস অ্যান্ড ওভার হার আইজ স্প্রেড স্মাইলস লাইক লাইট। এবং এই যে একটা দৃশ্য আবার মনে আসছে, এই যে আনন্দের দৃশ্যটা, এই যে তার মায়ের দৃশ্যটা, যখন সে জেরাল্ডাইনের কোলে ঢলে পড়ছিল, তখন তার মায়ের কিন্তু চিন্তা এসেছিল, তার মায়ের কথাটা এসেছিল মনে, এবং সেটা তার মনের মধ্যে কিন্তু একটা আনন্দ খেলিয়ে দিয়েছিল। তো এবারও ঠিক তাই হচ্ছে, এটা যখন তার মাথায় আসছে, তখন তার ঠোঁটের উপর দিয়ে যেন হাসি ছড়িয়ে পড়ছে। ঠিক আছে? তারপরে হঠাৎ করে তার বাবা এবার জিজ্ঞেস করছে কি হচ্ছে। উইথ নিউ সারপ্রাইজ, হোয়াট এইলস দেন মাই বিলাভেড চাইল্ড। আচ্ছা, হঠাৎ করে তিনি অবাক হয়ে গিয়ে বলছেন, আচ্ছা আমার বাবার কী হলো, মানে আমার মানে বা মানে বাবা বলতে এখানে তিনি সন্তানকে তিনি বোঝাচ্ছেন, আমরা বলি না বাবা বাচ্চাদেরকে, তো বলছে আমার বিলাভেড চাইল্ডের কী হলো এটা। দ্য ব্যারন সেইড, এই কথাটা ব্যারন জিজ্ঞেস করলেন। তখন হিজ ডটার মাইল্ড মেড আনসার, তখন তার মেয়ে উত্তর দিল, কি উত্তর দিল? অল উইল ইয়েট বি ওয়েল, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আই উইন, আমি ভাবি, আশা করছি সব ঠিক হয়ে যাবে। শি হ্যাড নো পাওয়ার টু টেল, এবার তার বলবার মতন কিন্তু ক্ষমতাটা নেই। অট এলস, সো মাইটি ওয়াজ দ্য স্পেল, মানে কি হয়ে যাবে, কি ঠিক হয়ে যাবে, বা কি হয়েছিল, কোনো কিছুই কিন্তু তার বলবার ক্ষমতা নেই, কারণ ম্যাজিকটা, সেই স্পেলটা এতখানি গভীর ছিল, এতখানি পাওয়ারফুল ছিল। ইয়েট হি, তা সত্ত্বেও সে, হু স দিস জেরাল্ডাইন হ্যাড ডিমড হার সিওর আ থিং ডিভাইন, এই যে তিনি জেরাল্ডাইনকে যখন দেখছেন, তিনি কিন্তু তাকে ভাবছেন একটা, তিনি ডিভাইন বিং, জেরাল্ডাইন নিশ্চয়ই একটা ডিভাইন বিং, একটা স্বর্গীয় একটা জিনিস, এত সুন্দর সে। সাচ সরো উইথ সাচ গ্রেস শি ব্লেন্ডেড, অ্যাজ ইফ শি ফিয়ার্ড শি হ্যাড অফেন্ডেড সুইট ক্রিস্টাবেল, দ্যাট জেন্টল মেইড। অর্থাৎ এবার এখানে কী করছে, মানে সে অনেক হচ্ছে গিয়ে ছলাকলাও করতে জানে, সে এই জায়গাটাতে একটা তার যে গ্রেস রয়েছিল, সেই গ্রেসের সাথে তার যে দুঃখটা, সেটাকে এমনভাবে ব্লেন্ড করে প্রেজেন্ট করছে যে যেন সে দেখাতে চাইছে যে সে ক্রিস্টাবেলকে যেন অত্যন্ত অফেন্ড করে ফেলেছে, মানে যেন ক্রিস্টাবেলকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, এমন দেখাতে চাইছে যে আমি তোমাদের কাছে থেকে খুব কষ্ট দিয়ে ফেলছি গো তোমাকে, তুমি এক কাজ করো, আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসো, মানে এইরকম একটা
হচ্ছে গিয়ে দেখানোর চেষ্টা করছে, ঠিক আছে, ভাব দেখানোর চেষ্টা করছে সে। অ্যান্ড উইথ সাচ লোলি টোনস শি প্রেইড শি মাইট বি সেন্ট উইদাউট ডিলে হোম টু হার ফাদার্স ম্যানশন। এবার কি বলছে, সে এমন একটা লোলি টোনস, একদম আস্তে আস্তে সে প্রে করছে, প্রার্থনা করছে যে যাতে তাকে খুব মানে ডিলে না করে, মানে যাতে তাকে তাড়াতাড়ি তার বাবার কাছে, তার বাবার ম্যানশনে পাঠিয়ে দেওয়া হয়। নে, না, কখনো হতে পারে না। নে বাই মাই সোল, কখনোই নয়। সেই লিওলাইন, স্যার লিওলাইন বলছেন। হো ব্রেসি দ্য বার্ড, এবার তিনি ব্রেসিকে ডাকছেন, সেই যে তার সভাকবি তাকে ডাকছেন। দ্য চার্জ বি দাইন, তোমার উপর আমি ভার দিলাম সমস্ত কিছু। গো দাও, তুমি যাও। উইথ মিউজিক সুইট অ্যান্ড লাউড, খুব সুন্দর গান তুমি নিয়ে যাও। অ্যান্ড লাউড মানে ভালো, তুমি সেখানে গিয়ে যাতে গান করতে পারো এইভাবে যাও। অ্যান্ড টেক টু স্টিড উইথ ট্র্যাপিংস প্রাউড, এবং সুন্দর সুন্দর দেখে, শক্তিশালী দেখে দুখানা স্টিড অর্থাৎ ঘোড়া নিয়ে যাও। অ্যান্ড টেক দ্য ইউথ হুম দাও লাভস্ট বেস্ট, এবং তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাকেও নিয়ে যাও। কী জন্য? টু বিয়ার দ্য হার্প, তোমার যে এই হার্পটা, তোমার যে এই বিনা ধরনের দেখতে যে একটা যন্ত্র রয়েছে যেটা বাজিয়ে খুব সুন্দর মিউজিক তুমি তুলতে পারো, সেটাও তুমি নিয়ে যাও। অ্যান্ড লার্ন দ্য সং, এবং তোমার গানটা তুমি ভালো করে শিখে যাও, মানে প্র্যাকটিস করে যাও। অ্যান্ড ক্লোথ ইউ বোথ ইন সোলেম ভেস্ট, এবং ভালো পোশাক পরে যাবে। কিন্তু কোথায় যাবে তাহলে? অ্যান্ড ওভার দ্য মাউন্টেন্স হেস্ট অ্যালং, এবং তোমরা কিন্তু সরাসরি রাস্তা দিয়ে যাবে না, তোমরা পাহাড়ি পথ দিয়ে যাবে। Lest wandering folk that are abroad detain you on the valley road. মানে যাতে করে পাহাড়ের উপরে যে সমস্ত মানে বসতিগুলো রয়েছে সেখানকার লোকরা তোমাদের না ধরে, বা না ধরে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ না করে, বা তোমাদের কাছে গান শুনতে যাতে তারা না চায়, তাই জন্য তোমরা পাহাড়ি রাস্তা দিয়ে যাও। রাস্তা দিয়ে তাহলে তোমরা দ্রুততার সঙ্গে পৌঁছতে পারবা। কোথায় যাচ্ছে? তাদেরকে তার মানে স্যার রোলারি ফক্সের কাছে পাঠানো হচ্ছে এই খবরটা নিয়ে, ঠিক আছে। এবং তাদেরকে সুন্দর সুন্দর সেই ঘোড়াগুলো, শক্তিশালী ঘোড়াগুলো নিয়ে যেতে বলছে, এবং তাদের গানটা প্র্যাকটিস করে যেতে বলছে যাতে সেখানে গিয়ে তাদেরকে শোনাতে পারে, ঠিক আছে। এইগুলো তখনকার দিনে কিন্তু মিডিভেল রেওয়াজ ছিল, ঠিক আছে। তো তারপরে লাইনগুলোতে যাই। অ্যান্ড হোয়েন হি হ্যাজ ক্রসড দ্য আর্দিং ফ্লাড মাই মেরি বার্ড হি হেস্টস আপ নরেন মুর থ্রু হেলগার্থ উড অ্যান্ড রিচেস সুন দ্যাট কাসেল গুড হুইচ স্ট্যান্ডস অ্যান্ড থ্রেটেন্স স্কটল্যান্ডস ওয়েস্টস। এবার এখানটায় তিনি কি বলছেন, সেই যে পথটা তিনি বাতলে দিচ্ছেন, মানে কোথা দিয়ে তাকে যেতে হবে। তো তাকে বলছে যে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই যে আর্দিং ফ্লাড রয়েছে, অর্থাৎ আর্দিং যে নদীটা রয়েছে, সেই নদীটা, মানে এটা কিন্তু অরিজিনাল একটা নদী, আবার সেই একটা আমাদের কাছে সত্যতার মানে বিবরণ তিনি যেন দিয়ে যেন আমাদের কাছে বুঝিয়ে দিতে চাইছেন যে না, এটা কোনো মিথ্যা কোনো কিছু নয়, এটা সত্যিকারের একটা ঘটনা। তো তিনি আবার সেই সমস্ত অ্যাড্রেসগুলো দিচ্ছেন, বলছে যে এই আর্দিং নদী পার করে যেতে হবে, তারপরে সেখান দিয়ে আরও দ্রুততার সঙ্গে যাবে। নরেন মুর বলে একটা, যে নরেন একটা হচ্ছে গিয়ে একটা জায়গা রয়েছে, একটা মার্শ রয়েছে, সেই মুরটা তাদেরকে অতিক্রম করতে হবে। তারপরে হেলগার্থ জঙ্গল রয়েছে, তার মধ্যে দিয়ে যেতে হবে। গিয়ে তারা পৌঁছবে সেই যে কাসেলটা, সেই কাসেলটার কাছে গিয়ে, যেটা হচ্ছে গিয়ে স্কটল্যান্ডের মানে সেটা হচ্ছে গিয়ে মানে স্কটল্যান্ডের এলাকাতে মধ্যেই পড়ছে, এবং থ্রেটেন্স স্কটল্যান্ডস ওয়েস্ট, এবং সেটা সে হচ্ছে গিয়ে স্যার রোল্যান্ড ফক্সের সেটা ম্যানশন, ঠিক আছে, সেখানেই তার বাড়িটা রয়েছে। তাহলে সেখানে সেই যে বার্ড অর্থাৎ সভাকবিকে বা ব্রেসিকে পাঠানো হচ্ছে। তো আজ আমি এত দূর অবধিই রাখছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ আবার জানাতে বলছি, রিকোয়েস্ট করছি যে তোমরা জানিও। আর বাদবাকি যে পার্টটা রয়েছে সেটা আমি এর পরের দিন মানে আবার নিয়ে আসবো, আবার দেখি যতটা পারবো আমি তোমাদের সাথে আলোচনা করে নেব। তাহলে আজকে মতন এত দূরে রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অনেক ধন্যবাদ।